আজ শুনবেন একটি রহস্য গল্প। গল্পটির নাম খুনির সন্ধানে। কলমে কৌশিক দাস। আমার বাড়ির ছেলেকে কাল একটি মেয়ে জোর করে বিয়ে করেছে। এসব ব্যাপার পুলিশকে জানান। আমাদের মিউজিয়াম থেকে একটা আদিবাসীদের ব্লো পাইপ চুরি গেছে। তো আর একটা কিনে লাগিয়ে দিন অথবা বানিয়ে নিন। সোনাই হেসে বলল, মিউজিয়ামের ব্লো পাইপের জন্য গোয়েন্দা? এরা পারেও বটে। মিস্টার দত্ত, আমার ব্যাগটা একজন ছিনতাই করেছে। আশপাশের কোনো পুলিশ স্টেশনে বলুন, ওনারাই আপনাকে ঠিকঠাক গাইড করবেন। কিছুদিন ধরে এই সব আবোল তাবোল কেস এসে অনেককে জ্বালিয়ে খাচ্ছিল। এই সব পুলিশি ব্যাপারও হ্যান্ডেল করে না কখনো। ও বলে ওর পেশা বুদ্ধি নষ্ট করা, সময় নয়। ডাক হওয়ার পর যে কেউ ছুটখাট ব্যাপারে ওকে ফোন লাগায়। এ তো মহা ঝামেলা। এরপর তো কারো হার্ট অ্যাটাক হলেও ওর কাছে ফোন আসবে বলে মনে হচ্ছে। এর মধ্যে সেদিন আবার ফ্ল্যাটের প্রতিবেশী সোনাইয়ে ঋতুদি এসে হাজির। সোনাই বলল, এসো ঋতুদি, বসো। ঋতু বয়সে সোনাইয়ের চেয়ে 1 বছরের বড়। ভীষণ মিষ্টি মেয়ে। একটু পাগলি টাইপেরও আছে। সোনাইদের সাথে ভালোই মেলামেশা। সোফায় বসে বলল, কি গো অনিকদা, সাথে কোনো কেস নেই? অনিক একদৃষ্টে জানালার দিকে চেয়ে বলল, না রে, তোর পড়াশোনা কেমন চলছে? ঋতু বলল, এই চলছে। তোমার যখন কাজ বাজ কিছুই নেই, তখন একটা গল্প বলছি শোনো। তোমার মতো গোয়েন্দাগিরি করে আমিও লেখাচোর ধরেছিলাম একবার। এটাও অনেক দিন আগের ঘটনা। তোমায় বলবো বলবো করে বলা হয়ে ওঠেনি। তুমি হয়তো জানো না যে আমি এফবিতে একটা পেজের অ্যাডমিন। ওটা হলো একটা ম্যাগাজিনের পেজ। সোনাই বলল, ওই কাগজ কলম নামের পেজটা? হুম। অনিক বলল, খুব বড় গল্প কি? হ্যাঁ। ঋতু বলল, তাহলে পরে আসিস, পরে শুনবো। এখন ইন্সপেক্টর গুপ্ত আসছেন। নিশ্চয়ই কোনো জরুরি দরকার আছে। টিং টং। ঋতু চমকে উঠল। সোনাই গিয়ে দরজা খুলল। আসুন ইন্সপেক্টর, সুস্বাগতম। ঋতু, পরে আসিস। আপনার গাড়ি ঢুকতে দেখলাম জানলা দিয়ে, বলল অনিক। ঋতু আসছে বলে বেরিয়ে গেল। উফ, বলে ধপ করে সোফায় বসে পড়লেন ইন্সপেক্টর গুপ্ত। একটা কেস আছে। আমরা টোটালি ফেড আপ। দুটো খুন হয়ে গেল শহরে, অথচ খুনির কোনো পাত্তা নেই। আবার? কবে হলো? সপ্তাহ 2 আগে। আমরা শত খুঁজেও কোনো হদিশ পাইনি। 2 মাস আগে যে খুনটা হলো বউবাজারের মোড়ে, সেটার পর আবার এই খুনটা হলো বেহালা চত্বরে। ভাবুন একবার, দিনে দুপুরে ভরা রাস্তায় খুন, অথচ খুনিকে কেউ দেখেনি। আমরা যতটা সম্ভব মিডিয়াকে এ থেকে দূরে রাখার চেষ্টা করছি। না হলে শুধু শুধু একটা প্যানিক ক্রিয়েট হবে। বাহ, আপনাদের কাছে এইসব জাঁদরেল কেস আসছে। আর আমার কাছে দেখুন, মেয়ে পালানো, পালিয়ে বিয়ে করা, পাইপ চুরি এইসব কেস আসছে। যাকগে, বাদ দিন। খুন কি দিয়ে করা হচ্ছে সেটা ধরতে পেরেছেন কি? ভদ্রলোক পকেট থেকে একটা ক্ষুদ্র পিন বের করে অনিককে দেখিয়ে বললেন, দেখুন, এইটা প্রথম ভিকটিমের গলায় বিঁধে থাকায় অবস্থায় পেয়েছি। নেক্সট ভিকটিমের একেবারে কপালে মারা হয় একই জিনিস। দুটোই ফরেন্সিক টেস্টের জন্য পাঠানো হয়েছিল। টেস্টে ধরা পড়েছে দুটোতেই কিউডারি মেশানো ছিল। অনিক যে সোফায় বসেছিল তার হ্যান্ডেলে বসে সোনাই পিনটা দেখছিল। কিউডারি শুনে ও বলল, কিউডারি তো মারাত্মক বিষাক্ত। অনিক কি একটা ভাবতে ভাবতে বলল, সরাসরি রক্তে মিশলে নির্ঘাত মৃত্যু। তবে খাবারে বা পানীয়ে দিয়ে পেটে গেলে কিছু হয় না। ওটাকে ডিরেক্ট ব্লাডে মেশালে কার্যহাসিল। এখন বুঝছেন তো দুটো খুন একই ব্যক্তির, বললেন ইন্সপেক্টর গুপ্ত। এখন ব্যাপার হচ্ছে মোটিভটা কি। সেটাই তো, মোটিভটা জানলে তো কেল্লা ফতে। সেটা জানা যাচ্ছে না বলেই তো যত ঝামেলা। ভিকটিমের পকেট থেকে ফোন বা কিছু পেয়েছেন? নিন স্যার, বলে দুটো স্মার্টফোন বের করে অনিককে দিলেন। পাসওয়ার্ড? প্যাটার্ন লক। আপনি তো জানেনই কি হওয়া উচিত, বললেন ইন্সপেক্টর। অনিক জিজ্ঞেস করলো, ভিকটিমের নাম? প্রথম জনের নাম স্থিতি অধিকারী, আর দ্বিতীয় জনের নাম সোহিলি খাতুন। ভেবে দেখুন, দুজনের নামই এস দিয়ে শুরু। আমার তো মনে হচ্ছে নামের আদ্যক্ষর নিয়ে কোনো ব্যাপার আছে। অনিক একটা ফোন নিয়ে এতক্ষণ প্যাটার্ন লকের উপর আঙুল বুলিয়ে এস এঁকে লক অন করে ফেলেছে। ফোনটা LG-K10। বলল, এটা কার ফোন? এটা সেকেন্ড ওয়ান, মিন্স সোহিলি খাতুন। অনিক সাধারণত কন্ট্যাক্ট, FB আর হোয়াটসঅ্যাপ চেক করে। এবারেও তাই করলো।
প্রায় 15 মিনিট নিস্তব্ধতা। মা এসে চা দিয়ে গেছেন। অনেক খাবে না। সোনাইও এই সময় চা খায় না। ইন্সপেক্টর নিঃশব্দে চায়ের কাপটা শেষ করলেন। আর একটা ফোন, যার মালিক স্থিতি অধিকারী, সেইটাও চেক করলো। ভিভো V5, একই প্যাটার্ন লক। মন দিয়ে দেখলো ফোনের এপার ওপার। তারপর ইন্সপেক্টরকে বলল, আপনি আপাতত আমাকে একটু টাইম দিন, আমাকে আরেকটু খুঁটিয়ে দেখতে হবে। নিশ্চয়ই, বললেন উনি। আপনি সময় নিয়ে দেখুন, আমি বরং এখন আসি। গুড ডে। সেই তখন থেকে ওই দুটো ফোন নিয়ে পড়েছিল। এখন একটু শুয়েছে চোখ বুজে। সোনাই এখন নিজের কাজে ব্যস্ত। ও টাইম দিতে পারেনি দাদাকে। কালকের পরীক্ষাটা শেষ হলে আবার কেসের দিকে একটু মন দিতে পারবে। ঘুম থেকে উঠেও অনেক মুখ বুজে পড়েছিল খাটে। সোনাই বেশ বুঝতে পারছে ভাবনা চিন্তার জট খুব গাঢ়ভাবে পাকিয়েছে। হঠাৎ দুম করে খাট থেকে উঠে বলল, যাই, একবার ঋতুদের বাড়ি থেকে ঘুরে আসি। ও সকালে কি একটা বলবে বলছিল, ওটা শুনে আসি। সোনাই বুঝতে পারল না হঠাৎ এই ভীমরতি কেন ধরল। এমন তো কখনো করে না। বলল, হঠাৎ? না, মস্তিষ্ক শুদ্ধ করা দরকার। এ কেস প্রচণ্ড ঘোরালো। টিং টং। ঋতু মন দিয়ে একটা গল্প পড়ছিল। বেলের আওয়াজে চমকে উঠল। ধুর বাবা, এখন আবার কে এলো? মা গিয়ে দরজাটা খুলেই দেখে অনিক। আরে, আয় আয়, ভেতরে আয়। তা হঠাৎ এখানে? ও বলল, সকালে ঋতু এসেছিল, আমি ভাগিয়েছিলাম। ও আছে তো এখন? হ্যাঁ, সে এখন ফোন নিয়ে ব্যস্ত। ভেতর থেকে প্রশ্ন এলো, কে গো মা? অনিক এসেছে। ঋতু উঠে এলো বাইরে। বলল, বসো। দুজনে সোফায় বসলো। কিছু খাবি? জিজ্ঞেস করলো মা। না আন্টি। চা? হ্যাঁ আন্টি, সেটা হলে ভালো হয়, বলল অনিক। তারপর ঋতুর দিকে ঘুরে বলল, সকালে যে গল্পটা বলবি বলছিলি ওটা বল। বাবারে, হঠাৎ? অবাক হয়ে বলল ঋতু। আরে, একটা কেস নিয়ে বড্ড বিরক্ত লাগছে, তাই ব্রেন ফ্রেশ করতে এসেছি। ঋতু শুরু করলো। ঘটনাটা 5-6 মাস আগের। আমাদের পেজে তখন অনামিকা বলে এক ভদ্রমহিলা গল্প লিখতেন। বোল্ড লেখা লিখতেন। একটি মেয়ে যেসব লেখা লিখলে সহানুভূতি পায় সেই ধরনের লেখা। আমি তো খুব বড় ফ্যান ছিলাম ওনার। মেসেজে কথা বলতাম মাঝে মাঝে। এদিকে হলো কি, একটা সময় উনি লেখা বন্ধ করে দিলেন। আমি মেসেজ করতাম, মেসেজের উত্তর পেতাম না। তো হাঁ হুতে কাজ সারতেন উনি। ওনার এফবি প্রোফাইলেও কোনো পিকচার ছিল না। তাই ওনাকে আমাদের মধ্যে কেউ কোনোদিন চাক্ষুষ দেখেনি। এরপর হঠাৎ জয়ন্ত বসাক বলে একজন এফবিতে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে মেসেজ করলেন একদিন। পরিচয় দিলেন উনি অনামিকা দেবীর বন্ধু। অনামিকা দেবী নাকি ওনাকে ডেকে পাঠিয়েছিলেন ওনার গল্পগুলো ভদ্রলোকে হ্যান্ড ওভার করবেন বলে। কারণ অনামিকা দেবী নাকি বুঝতে পেরেছেন উনি আর বেশি দিন নেই। তাই ওনার শেষ ইচ্ছে যে ওনার লেখাগুলো নিয়ে যেন কাগজ কলম পেজ, মানে আমাদের পেজ, একটা বই বের করে। আর এসবের জন্য যেন ওই ভদ্রলোক আমাদের সাথে কন্ট্যাক্ট করেন। এই ছিল গল্প। এরপর একদিন ভদ্রমহিলার মৃত্যুর খবর পেলাম। ভীষণ আপসেট হয়ে পড়লাম। জয়ন্তবাবুর সাথে ডিটেলে কথা বলার জন্য পেজের অ্যাডমিনদের হোয়াটসঅ্যাপ গ্রুপে ওনাকে অ্যাড করলাম। ওনার সাথে কথা বলে স্যাটিসফ্যাকশন পেলাম না আমরা কেউই। ওনার এফবি প্রোফাইল ঘেঁটে যা বুঝলাম, উনি হচ্ছেন একজন সার্কাসের লোক। তখন মনে হলো সার্কাসের লোকের সঙ্গে অনামিকা দেবীর এত যোগাযোগ যে মৃত্যুর সময় তাকে স্মরণ করে। ব্যাপারটা ঘোরালো মনে হলো। আমরা বই ছাপানোর ব্যাপারটা মানা করে দিলাম। আমাদের যেমন সন্দেহ হলো, এইভাবে 1 মাস কাটলো। এবার বাচাধান একটা ভুল করে বসলো। এফবি পেজে তো এরকম অনেক ম্যাগাজিনের পেজ আছে, আর আমাদের সাথে অন্য পেজের কানেক্টও আছে। আমরা আমাদের পেজের অনেক গল্পই অন্য পেজের অ্যাডমিনদের শেয়ার করতাম। তারাও করতো আমাদের টাইম লাইনে। অনামিকা দেবীর গল্প এরকম শেয়ার হয়েছে অনেক কটা। আমাদের অ্যাডমিন শুভজিৎ দা একসাথে দুটো পেজের অ্যাডমিন। আর আমাদের পেজ সোশ্যাল মিডিয়াতে বেশ নামকরা একটা পেজ। তাই আমাদের পেজটাকে মোস্ট অফ অল সবাই চিনত। একদিন খবর পেলাম যে জয়ন্ত বসাক নামের এক ভদ্রলোক একটা অন্য পেজে লেখা দিয়েছে। আমায় লিংক পাঠালো। পড়লাম। লেখার ধাঁচ হুবহু এক, একদম অনামিকা দেবীর মতো। দেখলাম ওই জয়ন্ত বসাক আর আমাদের জয়ন্ত বসাক একই লোক। বুঝলাম লোকটা অনামিকা দেবীর লেখা চুরি করে নিজের নামে চালাচ্ছেন। ব্যাটাকে ধরতে হবে। অনামিকা দেবী ওই লেখা নিজের নামে ছাপানোর জন্য দিয়ে গেছিলেন। সেই সুযোগ নিয়ে লোকটা এই কাণ্ড করে বেড়াচ্ছেন। সহ্য হলো না।
এদিকে সে ব্যাটা আমাদেরকে ব্লক করে রেখে দিয়েছে, কারণ আমরা ওই বই বের করব না জানিয়ে দিয়েছিলাম। তাই উনিও আর কোনো কন্ট্যাক্ট রাখেননি। এরপর যখন অন্যের লেখা নিজের নামে চালাতে শুরু করলো, তখন আমরা মানে আমাদের পেজের অ্যাডমিন, গল্প সম্ভার নামের একটা পেজের অ্যাডমিন আর লেখক গোত্র নামে একটা পেজের অ্যাডমিন মিলে ওকে হাতে নাতে ধরলাম। তারপর লেখা চুরি করার জন্য অন্য সব পেজে ওনার ছবি পোস্ট করে সবাইকে জানিয়ে দিলাম তার আসল পরিচয়। এই হচ্ছে গল্প। অনেক সব শুনে চায়ে শেষ চুমুক দিয়ে বলল, আচ্ছা, ওই বাকি দুই অ্যাডমিনের নাম কি ছিল? একজন ছিল স্থিতি অধিকারী আর একজন হচ্ছে সহিলি খাতুন। অনেক চমকে উঠল নাম দুটো শুনে। তার মানে ও অন্ধকারে ঠিকঠাক জায়গাতেই ঢিল মেরেছে। আচ্ছা, অনামিকা দেবীর মৃত্যুটা হলো কিভাবে? বলেছে হার্ট অ্যাটাকে, কিন্তু উনি আগে থেকে মৃত্যুর খবর জানতেন, এটাই তো কেমন ঘোলাটে লাগছিল। মাঝে মধ্যে তো মনে হচ্ছিল ওই ব্যাটাই খুন করে অনামিকা দেবীর লেখা চুরি করেছিলেন। ঋতুকে থ্যাংক ইউ জানিয়ে বাড়ি ফিরল সে। তোর মতলবটা কি বলতো? এমনি এমনি তো তুই কারোর বাড়ি যাওয়ার ছেলে নোস। বাড়ি ফিরে প্রশ্নটা সোনাইয়ের। অনেক খাটে এসে মোবাইল দুটো নিয়ে বসলো চুপচাপ। ওকে পাত্তা না দিয়ে মোবাইল ঘাঁটতে শুরু করলো। সোনাইও মন দিল নিজের পড়ায়। সোনাই ব্যস্ত পরীক্ষার জন্য। মা ওর পেছন ঘুরঘুর করছে। এটা নিয়েছিস, সেটা নিয়েছিস, জল খেয়েছিস। অনেক কাল সারা রাত ওই ফোন দুটো নিয়ে কাটিয়েছে। সোনাই শুধু লক্ষ্য করেছে যে অনিক ওই দুটো ফোন ঘাঁটছিল আর খাতায় কি একটা লিখে লিস্ট বানাচ্ছিল। কাল আর জিজ্ঞাসা করা হয়নি, কিন্তু আজ কলেজ থেকে ফিরেই ওকে চেপে ধরবে। এমন সময় হঠাৎ ঘন্টি বেজে উঠল। অনিক দরজা খুলতেই দেখে ঋতু এসে হাজির। অনিকদা, আমার ফোনটা সকাল থেকে খুঁজে পাচ্ছি না। সোনাই অনিকের পেছনেই ছিল। মনে মনে বলল, ঋতুদি সত্যিই ছিটিয়াল। ফোন হারিয়েছে তো এতে দাদার কি করার আছে। বেশ রাগ হলো ওর, কিন্তু ওকে অবাক করে দিয়ে অনিক নিজেই ঋতুর সাথে ওদের বাড়ির দিকে রওনা দিল। সোনাইও গেল পেছন পেছন কাঁধে ব্যাগ নিয়ে। ঋতুর মা নিচে দাঁড়িয়েছিল। বলল, কোনো মানে হয় একটা ফোনের জন্য ওকে বিরক্ত করার? ঋতু বলল, তুমি জানো না ওটা কতটা ইম্পর্টেন্ট আমার কাছে। অনিক বলল, কেন? অনিক এতক্ষণে ফ্ল্যাটের পেছন দিকের বাগানে হাঁটা লাগিয়েছে। বাগানটা আসলে ঋতুদের বাড়ির ঠিক পেছনেই। ঋতু বলল, আরে, আমাদের যে পেজটা আছে ওই পেজের সব রাইটারদের নিয়ে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ ক্রিয়েট করেছি সপ্তাহখানেক আগে। ওই গ্রুপেরই সবাই আমাকে লেখার জন্য অনুরোধ করে। আমি কোনোদিন পেজে গল্প লিখিনি, কিন্তু সবাই খুব জোরাজুরি করাতে আমি একটা গল্প লিখি। এখন যদি ফোনটা খোয়া যায়, দেন আমার খাটনিটা বেকার হয়ে যাবে। সোনাই দূরে দাঁড়িয়ে দেখছিল যে তার দাদা কলকাতার এক নামী গোয়েন্দা বাগানে দাঁড়িয়ে মোবাইল খুঁজছে। শেষে সহ্য হচ্ছে না ওর। অনিক ফ্ল্যাটের পেছন দিকে বাগানটায় এদিক ওদিক খুঁজে হঠাৎ এই তো বলে সবাইকে চমকে দিয়ে একটা স্মার্টফোন কুড়িয়ে ঋতুর হাতে দিল। ঋতুও সেটা নিয়ে থ্যাংক ইউ বলে ছুট দিল বাড়িতে। সোনাই অনিককে বলল, ব্যাপার কি বলতো? তুই কি করে জানলি যে ফোনটা ওখানেই পড়ে থাকবে? গুড কোশ্চেন। পরীক্ষাটা ঠান্ডা মাথায় দিয়ে আয়, তোর হেল্প লাগবে প্রচণ্ড। অল দ্য বেস্ট। এইটা শুনে সোনাইয়ের মন খুশি হয়ে গেল। তাড়াতাড়ি পরীক্ষা দিয়েই ফিরতে হবে। তারপর রহস্য উদ্ঘাটনে নামবে দাদা বনে। কলেজ থেকে ফিরেই সোনাইয়ের খোঁজ। দাদা কোথায়? ও ফ্রেশ হয়ে খাওয়া দাওয়ার পর অনিক ওকে নিজের ঘরে ডাকলো। তারপর কাল ঋতু ওকে যে গল্পটা শুনিয়েছিল সেটা শুনিয়ে বলল, এই কেসে তোকে আমার খুব দরকার, তাই আগে থেকেই পুরোটা ক্লিয়ার করলাম তোর কাছে। সোনাই সবটা শুনে বলল, সহিলি খাতুন আর স্থিতি অধিকারী, তার মানে ঋতুদি চেনা জানা? একদম চেনা জানা নয়, ফেসবুক সূত্রে আলাপ। আর ঘটনাচক্রে তিনজনেই এই কলকাতা শহরের বাসিন্দা। পুলিশ ব্যাপারটা মিডিয়ার কাছে পৌঁছতে দেয়নি, তাই মিডিয়া এই সম্বন্ধে মুখ খুলছে না। মুখ খুললে হয়তো ঋতুও ব্যাপারটা বুঝে যেত। সোনাই চোখ বড় বড় করে বলল, কোন ব্যাপার? বুঝতে পারছিস না? সোনাইয়ের গলা শুকিয়ে এলো। নেক্সট ভিকটিম তার মানে ঋতুদি? হুম। অনেক গম্ভীর। সোনাই বলল, তাহলে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে? অনামিকা দেবীর সাথে জয়ন্তবাবুর একটা ফ্রেন্ডলি রিলেশন ছিল, বাট অনামিকা দেবী মারা যাওয়ার আগে উনি ওনার লেখাগুলো জয়ন্তবাবুকে দিয়ে যান এবং বলে যান যে জয়ন্তবাবু যেন কাগজ কলম গ্রুপের পক্ষ থেকে ওনার নামে একটা বই বের করে। কিন্তু ওই গ্রুপের অ্যাডমিনরা, মিনস ঋতুরা, এমনটা করতে চায় না। তখন উনি উল্টে অন্য গ্রুপে গিয়ে ওইসব লেখা নিজের নামে পোস্ট করা স্টার্ট করে।
আর ধরা পড়ে যায়। সোনাই বলল, আর সেই জন্যই ও এখন এদেরকে খুন করে বেড়াচ্ছে। আমাদের নেক্সট অ্যান্ড ফাইনাল ভিকটিম ইজ ইয়োর ঋতুদি। একটা কথা বলতেই হয়, এই কেস যদি আমি জিতে যাই তবে সেটা ভাগ্য জোরেই জিতবো বলতে গেলে। কারণ তো ঋতুদি সেদিন যদি না এসে আমাদের গল্প শোনাতে যেত, তাহলে আমরা এই কেস সেরকম ভাবে সলভ করতে পারতাম না। এই কেসে আমাদের লাক ম্যাটার করছে, বুঝলি? এই বলে অনিক সহিলি খাতুনের ফোন থেকে একটা ছবি বের করে সোনাইয়ের হাতে দিয়ে বলল, এটা সহিলি খাতুনের ডিপি, লাস্ট আপলোড করে মৃত্যুর 5 দিন আগে। এর কমেন্টগুলো ভালো করে দেখে বল যে কি খেয়াল করলি। সোনাই ভালো করে দেখতে লাগলো কমেন্টগুলো। অনিক এদিকে নিজের ল্যাপটপ খুলে বসেছে। 5 মিনিট পর অনিক বলল, কি রে, বুঝলি কিছু? সোনাই বলল, অনেকেই ওনাকে বলেছে ডিপিটা খুব সুন্দর, তাতেই উনি কমেন্ট করেছেন থ্যাংক ইউ। কিন্তু বাড়তি একটা থ্যাংক ইউ কমেন্ট রয়ে গেছে, যেটা থ্যাঙ্কস এরকম লেখা। অনিক বলল, এক্স্যাক্টলি, ঠিক ধরেছিস। ওখানে কেউ একজন কমেন্ট আগে করেছিল, কিন্তু তারপর সে অ্যাকাউন্ট ডিলিট করাতে কমেন্টটাও ডিলিট হয়ে যায়। অ্যাকাউন্ট ডিলিট? শোনাই অবাক। হুম। অনেক গম্ভীর। আমার দৃঢ় বিশ্বাস যে অ্যাকাউন্টটি ডিলিট করা হয়েছে, আর যে ডিলিট করেছে সেই খুনি, সেই জয়ন্ত বসাক। কারণ কেউ যখন নিজের অস্তিত্ব লুকোতে চাইবে তখন পুরোপুরি সেটাকে লুকোবে। এটাই স্বাভাবিক নয় কি? যাতে কেউ তার প্রমাণ না পায়। তার মানে ভেবে দেখ, প্রত্যেকটা খুনের জন্য একটা করে নতুন এফবি অ্যাকাউন্ট। তাহলে তো ঋতুদিকে সাবধান করতে হবে, যাতে উটকো কারোর ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট না করে। তাহলে ব্যাপারটা কেঁচে যাবে, পাখি উড়ে যাবে। আমরা জানি জয়ন্ত বসাক খুনি, এখন শুধু প্রমাণের অপেক্ষা। যদিও একটা জায়গা থেকে জয়ন্ত বসাককে ধরতে পারি। কোথা থেকে? মনে আছে আমার কাছে একটা কেস এসেছিল ব্লো পাইপ চুরির, যেটা আমি রিজেক্ট করেছিলাম, ওই সার্কাস এভিনিউয়ের মিউজিয়ামটা থেকে। হুম। ওখানে আজ ফোন করেছিলাম, বললাম যেদিন ব্লো পাইপটা চুরি হয়েছে সেদিনকার সিসিটিভি ফুটেজ পাঠাতে। ওরা দিয়ে যাবে। ওটা দেখে যদি কিছু বোঝা যায়। সোনাই দুহাত ঘষে বলল, কেস রিওপেন্ড। কাল ফুটেজ দেখে সোনাই সেরকম কিছু বুঝতে পারেনি। অনেক সব কটা লোকে পজ করে করে ভালোভাবে খেয়াল করেছে। এখন ওরা উবারে, গন্তব্য যাদবপুর। গাড়িতে উঠে সোনাই প্রশ্ন করেছিল যে ওরা কেন যাদবপুর যাচ্ছে। অনেক মুখ খোলেনি, গাড়িতে উঠে ল্যাপটপ খুলে বসেছে, ইউটিউবে ভিডিও দেখছিল। সোনাই একবার উঁকি মেরে দেখলো, তারপর মুখ গোমড়া করে জানলার দিকে তাকিয়ে বসে থাকলো। অনেক এতক্ষণে ল্যাপটপটা বন্ধ করে ব্যাগে ঢুকিয়ে বলল, কি বলছিলিস? দয়া করে বলবেন আমরা যাদবপুরে কোথায় যাচ্ছি আর কেন যাচ্ছি? যাদবপুর ইউনিভার্সিটি। সৌমিতা নামের একজনের সাথে কথা বলতে হবে, বিসিএ ডিপার্টমেন্টের স্টুডেন্ট। সে আবার কে? এর খোঁজ থেকে পেলে? কাল সারা রাত জেগে প্রায় লাখের উপর মেসেজ পড়েছি একটা গ্রুপের। কোন গ্রুপ? কাগজ কলম গ্রুপ, হোয়াটসঅ্যাপ গ্রুপ। সোনাই চমকে উঠল, সেই গ্রুপে তুই ইনক্লুড হলি কিভাবে? পরশু রাতে তোরা যখন গভীর ঘুমে মগ্ন, তখন আমি তো ঋতুদের বাড়ি গিয়ে ওর ফোনটা হাতিয়ে আনি। কারণ আমি বুঝতে পেরেছিলাম যে জয়ন্ত বসাক কেবল একটি উপায়ে ঋতুর সাথে ফ্রেন্ডশিপ তৈরি করতে পারে, সেটা হলো সোশ্যাল মিডিয়া। তাই আমি ওর অ্যাকাউন্টটা হ্যাক করতে চেয়েছিলাম। পরে দেখলাম ওর হোয়াটসঅ্যাপ গ্রুপে ওদের পেজে রাইটারদের নিয়ে একটা গ্রুপ আছে। তখন আমি প্রথমে ওর হোয়াটসঅ্যাপের কিউআর কোড আমার ল্যাপটপে স্ক্যান করে ওটা ল্যাবে চালু করলাম। তারপর এফবির আইডি আর পাসওয়ার্ড জোগাড় করে আমার ফোনে তুলে নিলাম। তারপর পরদিন যখন ঋতু এলো তখন আমি ফ্ল্যাটের পিছনের বাগানে গিয়ে ফোনটা আমার পকেট থেকে ওখানে ফেলে দিয়ে আবার তুলে ধরলাম। সোনাই সবটা শুনে হাঁ, এক রাতে এত কাণ্ড করে রেখেছে ও। এবারে ও বুঝলো দাদা কেন কাল 7-5 না ভেবে বাগানে গিয়েছিল। বলল, তাহলে তো ঋতুদির ফোনে মেসেজ আসবে যে কেউ ওর অ্যাকাউন্ট অন্য ডিভাইসে অন করে রেখেছে। এসেছিল, আমি ডিলিট করে দিয়েছি পরদিন সকালে। গ্রুপের মেসেজ পড়ে কি জানলি? সোনাই আগ্রহী চোখে তাকালো দাদার দিকে। দরকারি যেটা সেটা বলছি। সৌমিতা বলে একজন ঋতুকে গল্প লেখার জন্য খুব জোরাজুরি করে। ইভেন ওকে পার্সোনালি ইনবক্সে মেসেজ করেও গল্প লিখতে বলে। গ্রুপে ঢুকে সৌমিতার প্রথম মেসেজ ঋতুদিকে গল্প লেখার আবেদন জানানো। আমার মন বলছে জয়ন্ত বসাক সৌমিতাকে ওই পেজ থেকেই খুঁজে পায়।
সৌমিতা কিন্তু বয়সে অনেক ছোট, এখন গ্রাজুয়েশন করছে। ওকে জয়ন্ত চাপ দেয় ঋতুকে গল্প লেখানোর জন্য, কারণ ঋতু যদি গল্প না লেখে তাহলে জয়ন্তর পক্ষে ওকে বাগে পাওয়া সম্ভব হবে না, ওর সাথে বন্ধুত্ব করতে পারবে না। সোনাই বলল, আচ্ছা, তুই যে এত কিছু ভেবেছিস, এটা তো তোর অনুমান। অবশ্যই, তাহলে এটা তো ঠিক নাও হতে পারে। শোন, আমাদের গোয়েন্দাদের 90% জিনিস অনুমান করেই চলতে হয়। আর এতদিন ধরে যখন টিকটিকিগিরিটা করছি, তখন এক্সপিরিয়েন্স বলেও তো একটা জিনিস কাজ করে নাকি? তারপর কি একটা ভেবে অনিক বলল, একটা ব্যাপারে সন্দেহ আছে। কি? বলল সোনাই। সৌমিতার সাথে যদি সত্যিই এমন কিছু হয়ে থাকে, তাহলে তো সে লোক সৌমিতাকে হাপিস করে দেবে, যখন সে কোনো প্রমাণই রাখতে চায় না। সোনাই বাইরের দিকে তাকিয়ে বলল, হে ভগবান, আজ সৌমিতাকে কলেজে পাঠিয়ে দাও। কলেজের সামনে গাড়ি এসে দাঁড়ালো। ওরা তাড়াতাড়ি নেমে ভাড়া চুকিয়ে দারোয়ানকে নিজেদের পরিচয় দিয়ে ভেতরে ঢুকলো। বিসিএ ডিপার্টমেন্ট। খুঁজতে খুঁজতে 5 মিনিট কেটে গেল। এত বড় জায়গা। নমস্কার, আমি অনিক দত্ত, প্রাইভেট ইনভেস্টিগেটর। আপনি নিশ্চয়ই এই ডিপার্টমেন্টের এইচওডি? ইয়েস, বলুন কি দরকার আপনাদের? আপনাদের ডিপার্টমেন্টের একজন স্টুডেন্ট, নাম সৌমিতা। টাইটেল জানা নেই, তার সাথে একটু দরকার ছিল। সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট। কেন স্যার, সিরিয়াস কিছু কেস? বললেন এইচওডি ভদ্রলোক। হ্যাঁ, একটু গুরুতর। প্লিজ দেখুন না, একটু কথা বলতে হতো। ভদ্রলোক 2 মিনিটের মধ্যে একটি শ্যামবর্ণের মেয়েকে এনে হাজির করলো ওদের কাছে। তুমি সৌমিতা? বলল অনিক। হ্যাঁ। কাগজ কলম গ্রুপে গল্প লেখো তো? হ্যাঁ, কিন্তু স্যার, একটা ফাঁকা ঘর হবে? এইচওডিকে উদ্দেশ্য করে বলল অনিক। ফাঁকা ঘর তো হবে না, আপনি কলেজ ক্যাম্পাসে গিয়ে কথা বলুন না, কেউ কিচ্ছু বলবে না। অনেকে একটু ইতস্তত বোধ করলো, ক্যাম্পাসে গিয়ে কথা বলাটা যেন পছন্দ হলো না, কিন্তু আর কোনো উপায়ও নেই। সিঁড়ি দিয়ে নামতে নামতে নিজেদের পরিচয় দিয়ে অনিক বলল, সৌমিতা, কাজের কথায় আসা যাক। হ্যাঁ বলুন, কি বলবেন? জয়ন্ত বসাক নামে কাউকে চেনো? কই না তো। আচ্ছা, এমন কেউ যাকে তুমি চেনো না, কিন্তু সে তোমার এফবিতে আছে, যার সাথে তুমি রিসেন্টলি খুব ভালো মতন কথা বলেছো? না, মানে, না, এরকম কিছু হয়নি। আমাকে যেতে দিন। সৌমিতার মধ্যে একটা হালকা ছটফটানি দেখা দিল। ওরা এতক্ষণে ক্যাম্পাসে নেমে চলে এসেছে। অনিক বলল, দেখো, আমাদের কাছে খবর আছে তুমি এমন কারোর সঙ্গে জড়িয়ে পড়েছো যার সাথে থাকা তোমার উচিত নয়। সৌমিতা কি একটা বলতে যাবে, আর ঠিক সেই সময় ধূপ করে লুটিয়ে পড়লো অনিকের গায়ে। ঠিক এই ভয়টাই পাচ্ছিলাম। বলেই অনেক সৌমিতাকে সোনাইয়ের উপর চালান করে দিয়ে ঊর্ধ্বশ্বাসে দৌড় লাগালো মেন গেটের দিকে। এদিকে সোনাই ওকে কোলে নিয়ে ক্যাম্পাসের মাঝে বসে পড়েছে। ওর চোখে পড়লো গলার কাছে কিছু একটা বিঁধে আছে। ও সেটা আলগা করে বের করলো। সেই পিন। আর এতে যে কিউডারি মেশানো আছে তা বলে দিতে হয় না। ইতিমধ্যে ক্যাম্পাসে থাকা স্টুডেন্ট আর কিছু স্যারদের ভিড় জমে গেছে। সোনাইয়ের ভয় হলো, এবারে ওরা দুজন আবার খুনের কেসে না জড়িয়ে পড়ে। দাদাটাও যে কোথায় গেল, এখনো ফিরছে না। এদিকে তো কি হয়েছে, এরকম পড়ে আছে কেন? ইস, এনিথিং রং? কি ব্যাপার, কি হলো হঠাৎ? এইসব প্রশ্নের ঝড় বইতে শুরু করে দিয়েছে। সোনাই কি বলবে কিছুই বুঝতে পারছে না। ওকে ঘিরে সবাই দাঁড়িয়ে আছে, আর ওর কোলে মাথা দিয়ে পড়ে আছে সৌমিতা। ভিড় বেড়ে যাচ্ছে। অনেক ফিরল প্রায় 10 মিনিট পর। হাঁপাতে হাঁপাতে বলল, ধরতে পারলাম না লোকটাকে, তবে লক্ষ্য করেছিলাম। থানা, পুলিশ, হসপিটাল এসব করতে করতে সময়ের 12টা বেজে গেল। অনিকদের বাড়ি ফিরতে ফিরতে রাত হয়ে গেল। ওখানকার ইন্সপেক্টরকে পুরো কেসটা অনেক কেটে ছেটে বুঝিয়েছে। ইন্সপেক্টরকে পুরো কেস বোঝালে ব্যাপারটা কেঁচে যেতে পারে এই ভেবে ফিরতি পথে উবারে কথা হচ্ছিল দুজনের। সোনাই বলল, আচ্ছা, আমরা বুঝবো কি করে যে কোন দিন ওই লোকটা ঋতুদিকে মারার জন্য টার্গেট করবে? ইউটিউব থেকে জানলাম একটা এফবি অ্যাকাউন্ট ডিলিট হতে 14 দিন টাইম লাগে। যদি সে অ্যাকাউন্ট ডিলিট না করে খুন করে তাহলে ওকে ধরা খুবই সোজা, সুতরাং তার চান্স নেই। অ্যাকাউন্ট ডিলিট করা 14 দিনের মধ্যে যদি খুন করে তাহলেও তাকে পাওয়া যাবে রেড হ্যাট হ্যাকারদের হেল্প নিয়ে। কিন্তু 14 দিন পরে সেই অ্যাকাউন্টের কোনো অস্তিত্ব থাকে না, কোনো রকম না। তখন তাকে আর হাতের নাগালে রাখা যাবে না।
তাই স্বভাবতই সে খুনটা অ্যাকাউন্ট ডিলিট হওয়ার পরেই করবে। আর আমার দৃঢ় বিশ্বাস খুনটা অ্যাকাউন্ট ডিলিট হওয়ার পরেই হবে। ওই এমনিতেই কারোর সাথে নিজের আসল নামে কথা বলবে না, যেমন সৌমিতার সাথেও নিজের আসল নামে কথা বলেনি। তাই ও জয়ন্ত বসাককে রেকগনাইজ করতে পারলো না। আচ্ছা, জয়ন্ত বসাক ভাবটা জমাবে কি করে ঋতুদির সাথে? আমাদের সমাজে এমন কিছু লোক আছে যারা অচেনা ব্যক্তির সাথে খুব সুন্দরভাবে কমিউনিকেট করতে পারে। জয়ন্ত বসাকও সেই ক্যাটাগরির লোক। এরা মানুষের বিশ্বাস খুব সহজেই অর্জন করতে পারে। সোনাই বলল, তোর ফোনে তো এখনো ঋতুদির অ্যাকাউন্ট লগ ইন আছে। হুম, ল্যাপটপে ওর হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টও অন আছে। আমাদের কাজ হচ্ছে জয়ন্ত বসাক ওর সাথে কিভাবে ভাব জমাচ্ছে সেটা দেখা, আর অপেক্ষা করা হবে ও অ্যাকাউন্টটা কবে ডিলিট করছে সেটার জন্য। তবে একটা জায়গায় খটকা আছে। কি? সেটাই ক্লিয়ার নয়। সোনাই হালকা আড়মোড়া ভেঙে বলল, জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। তারপর থেকে সোনাই আর অনিক সবসময় ঋতুর অ্যাকাউন্টে নজর রাখতে শুরু করলো। অনিকের কথা এক এক করে মিলে যেতে লাগলো। ঋতুর গল্প কাগজ কলম পেজে বেরোলো। তার দুদিনের মধ্যে একটা ফ্রেন্ড রিকোয়েস্ট এলো স্বস্তিক ভৌমিক নামের। ঋতু সেটা অ্যাকসেপ্টও করলো। তারপর ওরা দেখলো যে দিনের পর দিন কিভাবে লোকটা ঋতুর সাথে কথা বলে ভাব জমাচ্ছে। দিন যাচ্ছে, ওদের বন্ধুত্ব বাড়ছে। একদিন ওরা লক্ষ্য করলো যে ওদের মধ্যে কথা থেমে গেছে, আর কথা হচ্ছে না। সেই লোকটাকে আর ফ্রেন্ড লিস্টেও একদিন দেখা গেল না। অনেক সোনাইকে বলল, হিসাব রাখ, আজ থেকে ঠিক 14 দিন পর এই অ্যাকাউন্ট ডিলিট হবে। সেই দিনই ঋতু টার্গেট হবে। দেখতে দেখতে দিন কাটলো। এর মধ্যে একদিন ঋতু এসে ওদের জানালো যে কেউ নাকি ইদানিং ঋতুর উপর নজর রাখে যখন ও বাড়ি ফেরে। অনেক কথাটাই তেমন আমল দিল না। সোনাই বুঝলো এটা জয়ন্ত বসাকেই হবে। কিন্তু তাই যদি হয়, তবে তো যে কোনো দিনই মেরে দিতে পারে ঋতুদিকে। ভয় হলো ওর। কিন্তু দাদা এত নিশ্চিন্ত কেন? দেখতে দেখতে 14 দিন শেষ হয়ে গেল। 15 দিনের দিন সকালবেলা। দিনটা মঙ্গলবার। ঋতু কলেজে বেরিয়ে গেছে। অনিক আর সোনাই ফেসবুকে ওদের কথোপকথন থেকে বুঝেছে যে ঋতু কোন রাস্তা দিয়ে কখন বাড়ি ফেরে। অনিক জানে বাস থেকে ঋতু যেখানে নামে সেখানেই ওর উপর হামলাটা হবে। আগের দুটো বাড়ির কাছেই হয়েছিল। আজ অনেক প্ল্যান। অনিক সোনাইকে বলে দিয়েছে বাস থেকে নামার পর ও যেন ঋতুর সঙ্গে সঙ্গে থাকে। অনিকও থাকবে আশেপাশে, কোনো যেন ভুলচুক না হয়। আজ সোনাইয়ের অনেক বড় দায়িত্ব। 7টা নাগাদ ঋতু ওদের ফ্ল্যাটের গলির সামনে বাস থেকে নামলো। সোনাইও ওখানে ছিল। ঋতুকে দেখেই ওর দিকে এগিয়ে এলো। ঋতুদি, বাড়ি ফিরছো নাকি? হ্যাঁ রে, চলো। সোনাই হাঁটতে শুরু করলো ওর সাথে। একজন আস্তে আস্তে কার্নিশ বেয়ে একটা দোকানের ছাদে উঠছে। গলির পেছন দিকটা অন্ধকার। গলায় হুইসেল ঝুলিয়ে একজন একটা ছোট্ট মই নিয়ে অপেক্ষা করছে। নজর ওই লোকটার দিকে। সোনাই আর ঋতু গল্প করতে করতে এগোচ্ছে। একটা ভিখারি হঠাৎ ওদের সামনে এসে দাঁড়ালো। মারা, কিছু দিন মারা। ভিখারিটার মুখ দেখা যাচ্ছে না। শরীরটা একটা নোংরা আলখাল্লায় ঢাকা। সোনাইয়ের মাথায় একটা জিনিস চট করে খেলে গেল। এটা দাদা। হ্যাঁ, ও বলেছিল ও কাছাকাছিই থাকবে। ও তার মানে ছদ্মবেশ নিয়েছে। লোকটা এতক্ষণে কার্নিশ বেয়ে দোকানের ছাদে উঠে গেছে। দাদা, জুতোটা পালিশ করুন তো। রাস্তার ধারে বসে একটা মুচি জুতো পালিশ শুরু করলো। উফ, ঋতুর এবার বিরক্ত লাগছে। ভিখারিটা সরছেই না। লোকটা ছাদে দাঁড়িয়ে ব্লো পাইপে পিন পুড়ল। হুইসেল ঝোলানো লোকটা মই লাগিয়ে কিছুটা উঠে পড়েছে নিঃশব্দে নীরবে। পালিশ করতে করতে মুচিটা আর চোখে ওই দোকানটার ছাদের দিকে তাকাচ্ছে। যে পালিশ করাচ্ছে তারও নজর ওপর দিকে। পকেটে হাত, চোয়াল শক্ত। এদিকে সোনাই কি বলবে বুঝতে পারছে না। ভিখারিটাকে মানে দাদাকে তো ওখানে থাকতে দিতে হবে। ঋতু ভিখারিটাকে পাশ কাটানোর চেষ্টা করলো। ভিখারিটা ওদের সাথেই লেগে রইল। মারা, কিছু দিন না মারা। লোকটার মাথা গরম হয়ে গেল। কিছুতেই নিশানা বানাতে পারছে না ঋতুকে। ঠোঁট ব্লো পাইপে। হুইসেলটা মুখে নিয়ে লোকটা সিঁড়ি বেয়ে উঠে ছাদের সন্তর্পণে নামলো। এগিয়ে গেল ওই লোকটার দিকে। ছুকছুক শব্দে পালিশ চলছে। রাস্তায় লোকের আনাগোনা। সোনাই ভাবছে কি বলবে কি বলবে না, এমন সময় এক বিকট পি শব্দে চমকে উঠল। ঘুরে তাকালো পিছনের দোকানটা ছাদের দিকে। একটা ধস্তাধস্তি চলছে। ঠিক এই মুহূর্তে ঘটে গেল কয়েকটা অদ্ভুত ঘটনা।
ভিখারিটা দুম করে সোজা হয়ে গায়ের আলখাল্লাটা খুলে দৌড় দিল ওই দোকানটার পেছনের দিকে। তার সাথে একটা মুচি আর তার সামনে দাঁড়িয়ে থাকা লোকটাও ছুট দিল সেদিকে। লোকটার পকেট থেকে বেরিয়ে এলো পিস্তল। সোনাই ভিখারিটাকে ভালো করে দেখতে পেল এইবার। এটা তো দাদা নয়, তবে দাদা কোথায়? বুঝলো কিছু একটা হয়েছে। ঋতু দেখে সঙ্গে নিয়ে ছুটলো ওদের পেছন পেছন। রাস্তার লোকজন ব্যাপারটা বুঝতে না পেরে বেশ থতমত খেয়ে গেল। দোকানের পেছন দিকে তখন নাটকীয় মুহূর্ত। সোনাই দেখলো অনেক মই বেয়ে একটা লোকের কলার ধরে হিড়হিড় করে টানতে টানতে নিচে নামছে। ওর গলায় একটা হুইসেল ঝুলছে। মুচি বেশ একজন কনস্টেবল আর ইন্সপেক্টর গুপ্ত বন্দুক তাক করে আছে সেই লোকটার দিকে। এটাই যে জয়ন্ত বসাক তা বলে দিতে হয় না। তাহলে ভিখারিটা কে? অনিক তার দিকে এগিয়ে গিয়ে বলল, থ্যাঙ্কস সন্তু, আমাকে এই কেসে খুবই হেল্প করেছিস। সোনাই বলল, এটাকে? আমার সাকরেদ। ঋতুর উপর এতদিন এই নজর রেখেছিল। ঋতু, তুই যে বলছিলি কেউ তোকে ফেরার পথে ফলো করে, সেটা হলো এ। সোনাইয়ের বেশ রাগ হলো। ও থাকতে অন্য কেউ সাকরেদ? সহ্য হলো না ওর। অনিক এবার জয়ন্ত বসাকের পকেট থেকে ওর ফোনটা বের করে বেশ কিছুক্ষণ ঘাঁটাঘাঁটি করে ফোন সমেত জয়ন্ত বসাককে চালান করলো পুলিশের হাতে। ফিরতি পথে অনিক বলল, একটা জিনিসে প্রথম থেকে খটকা লাগছিল। আজ ওর ফোন দেখে সেটা ক্লিয়ার করলাম। অনামিকা বলে আসলে কেউ কোনোদিন ছিল না। যে ছিল সে হচ্ছে জয়ন্ত বসাক। সে নিজেই গল্প লিখত অনামিকা ছদ্মনামে। যেহেতু ওর গল্পগুলো মূলত একজন মেয়ের পক্ষে লেখাই স্বাভাবিক ছিল, তাই একটি মহিলার নামেই ছদ্মনামটা রেখেছিলেন। আর এইসব গল্প পোস্ট হতো ঋতুদের পেজে। এখন তার ইচ্ছে করলো যে তার গল্পগুলোকে বই আকারে বের করবে। ফোন দিয়ে আঁটল। অনামিকা নামের একটা চরিত্র তুলে ধরল। তার মৃত্যুর সংবাদ দিল ঋতুদের। কিন্তু ঋতুরা ওই বই বের করতে চাইল না। তখন সে নিজেই নিজের গল্পগুলো নিজের নামে অন্য গ্রুপে পোস্ট করতে শুরু করলো। কিন্তু তার লেখার ধরন অনেকেরই জানা ছিল, কারণ ঋতু তার লেখা অন্য গ্রুপের অ্যাডমিনদের পড়িয়ে দিয়েছিল। তাই সে লেখা চুরির দায়ে ধরা পড়ে গেল। নিজের জিনিস নিজে ইউজ করতে গিয়ে চোর অপবাদ পেয়ে গেল। এখন তার ক্ষোভ চেপে ধরল ঋতু সমেত আরো দুজন পেজ অ্যাডমিনের উপর। জয়ন্ত বসাক এম্পায়ার নামক সার্কাসে ছোড়ার খেলা দেখায়, তাই ওর টিপ এত নিখুঁত। আমি আর একজন লোক ঠিক করেছিলাম ওর উপর নজর রাখার জন্য। সেই আমাকে এইসব খবর দিয়েছে। আর সেই বলেছিল জয়ন্ত কোন রাস্তায় ঋতুকে ফলো করছিল। এর পরের ঘটনা তো আমরা জানি। ঋতু বলল, আমি কিন্তু পুরো ব্যাপারটা পরে শুনবো সোনাই। সোনাই বলল, আমি কিছু জানি না। ওর এখন নতুন নতুন সাকরের জন্ম নিয়েছে। অনিক বলল, নেকু, তুই পারতিস রোজ সন্ধেবেলা ঋতুর উপর নজর রাখতে? তুই তো আমার মেন সাকরেদ রে পাগলি। তোকে ছাড়া কি আমার চলবে? তাই তো তোকে নিজের কাছাকাছি রেখেছিলাম। থাক, আর অত বাটার লাগাতে হবে না। বেশ, তাহলে পরের বারের কেসগুলো নিয়ে আর তোর সাথে আলোচনা করব না। ঋতুকে নিয়ে নেব সঙ্গে। আর এই কেসে তো ওই আমাকে অ্যাকচুয়াল হেল্পটা করলো। ও যদি ওই গল্পটা আমাকে না শোনাতো, তাহলে কি আর আমি এটা সলভ করতে পারতাম? ঋতু মুচকি হাসলো। সোনাই কটমট করে অনিকের দিকে তাকিয়ে জোর পায়ে হাঁটা দিল বাড়ির দিকে। রাগও সপ্তমে। আজ একটা হেস্তনেস্ত করেই ছাড়বে। গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর অবশ্যই বেল আইকনটি ক্লিক করে রাখবেন।